الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আল্লাহ পাকের লাখ লাখ শুকর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের নিসবতে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা পরিপূর্ণ আশাবাদী আল্লাহ নিকট আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে আমাদেরকে এভাবে একত্রিত করবেন। সবাই বলি আমিন। এখন আমরা আলোচনা করব কিভাবে বাচ্চাদেরকে অল্প সময় এই কোরআনী কায়দার মাধ্যমে খুব দ্রুত কয়েক মাসের মধ্যে নাজারা পড়ানো যায়। অথচ আমরা এখানে সবাই হাফেজ আলেম, দীর্ঘদিন থেকে শিক্ষকতা করি, অনেক ছাত্রকে আমরা আলহামদুলিল্লাহ কোরআন শরীফ শিখিয়েছি, হাফেজ বানিয়েছি, আলেম বানিয়েছি। তারপরও আমরা আজকে শিক্ষকদের বন্ধের দিন বন্ধ না কাটিয়ে আবার বাচ্চাদেরকে আরো কিভাবে দ্রুত উন্নত ভাবে শিক্ষা দেওয়া যায় কোরআনকে, সেই বিষয় নিয়ে আমরা সবাই মিলে গবেষণা করতে বসছি। এখানে আমরা সবাই সমান, এটা নয় যে আমি শিক্ষক আপনারা ছাত্র না, আমরা সবাই এখানে শিক্ষক, সবার মান মর্যাদা একই। আমরা সবাই মিলে পরামর্শ করতে বসছি কিভাবে আরো কিছু নতুনত্ব সৃষ্টি করে, নতুন কিছু কৌশল অবলম্বন করে বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে অল্প সময় কোরআন তেলাওয়াত শেখানো যায়। অথচ আমরা সবাই কি পারি, কোরআন শরীফ পড়াতে পারি, পড়াইছি, অনেক ছাত্র বানাইছি, কিন্তু সময় বেশি লাগছে। বর্তমান যুগ হচ্ছে অনলাইনের যুগ। অনলাইনের যুগ অর্থ কি, অল্প সময় বেশি কাজ করা, অল্প সময় অকল্পনীয় বেশি কাজ হয়, যেটা অতীতে মানুষ কল্পনাও করতে পারে নাই যে এত অল্প সময় এত বেশি কাজ করা যায়। তো দুনিয়াদাররা যেভাবে প্রতিটি সেক্টরে এভাবে নতুন নতুন গবেষণা করে নতুনত্ব সৃষ্টি করতেছে, তাদের প্রোডাকশন বাড়াচ্ছে। যে জিনিস, যে প্রোডাক্টটা আগে কয়েক বছর আগে দেখা গেছে সেটা একদিনে 10টি প্রোডাকশন দিতে পারে নাই, সেই জায়গায় এখন একদিনে হাজার হাজার প্রোডাকশন হচ্ছে। কেন হচ্ছে? এটা নিয়ে কি করছে? গবেষণা করছে কিভাবে এটা প্রোডাকশন বাড়ানো যায় এবং কোয়ালিটিও আগের থেকে কি ভালো হয়, ঠিক না? আগের থেকে কোয়ালিটি ভালো হচ্ছে না? দুনিয়ার যে কোনো প্রোডাক্ট এখন কি বরাবর গবেষণাটাও বন্ধ নেই, আরো গবেষণা চলতেছে, আরো কিভাবে দ্রুত করা যায় এবং আরো কিভাবে কোয়ালিটি ফুল করা যায়। তবে দুনিয়াদারদের এই যে কোয়ালিটি ফুল করার জন্য গবেষণাতে চলতেছে, প্লাস ট্রেনিংও চলতেছে। প্লাস কি চলে? ট্রেনিংও চলে। সাধারণ একটা পণ্য বিক্রি করবে বাজারে, এই পণ্য বিক্রি করার জন্য একজন আইএ পাস, বিএ পাস, এমএ পাস ছেলে একটা দোকানদারের কাছে কি করবে? একটা পণ্য বিক্রি করতে যাবে, এটার উপরে তাদেরকে কি করানো হয়? ট্রেনিং করানো হয়, কিভাবে উপস্থাপন করবে দোকানদারের কাছে, হয় না? একদিন হয়ে শেষ হয়ে গেছে না, কিছুদিন পর পর আবারও করায়, কিছুদিন পর পর আবারও কি করে? ট্রেনিং করে। এভাবে কিছুদিন পর পর এটার মধ্যে কিছু একটা পরিবর্তনও আসে। এতে করে আজকে এক একটা পণ্য বিশ্বব্যাপী, বিশ্ব বাজারে চলতেছে। এক সময় সেটা এক গ্রামে চালাইতেও কষ্ট হয়েছে, কিন্তু এই গবেষণার মাধ্যমে, এই ট্রেনিং এর মাধ্যমে এটা কি হচ্ছে? সারা বিশ্ব মার্কেট দখল করছে।
এবং প্রোডাকশন অনেক বেড়ে গেছে। একজন শিক্ষক, একজন ডাক্তার, একজন এমবিবিএস ডাক্তার বুড়ো হয়ে গেছে ডাক্তারি করতে করতে, এরপরেও ওই ডাক্তারদের কি হয়, কিছুদিন পর পর আবার ট্রেনিং হয়। অর্থাৎ এটা ট্রেনিং মানে কি, এটা নিয়ে গবেষণা হয় কিভাবে আরো উন্নত করা যায়। তো ওই দুনিয়াদারদের তুলনায় কিন্তু আমাদের কি নাই, কোরআনের শিক্ষা নিয়ে তুলনামূলক গবেষণা কম, ট্রেনিং কম। এই জন্য কিন্তু আমরা কি এখনো যতটুকু আগানোর কথা অতটুকু পারতেছি না। 3 বছর 4 বছর এক একটা ছেলে মাদ্রাসায় পড়ে, কিন্তু না কোরআনের নাজারা পড়তে পারে না প্রায় 80% ছাত্র। এটা কি করে হয়? এটা যাতে না হয়, 80% ছেলে যাতে পারে, আর 20% এর সময় একটু বেশি লাগবে। তার কারণ আল্লাহ দানকৃত যে মেধা, ওই মেধাটা কাউকে কি দিয়েছে, কম দিয়েছে। এই জন্য তার সেও পারতে হবে, সেও পারবে, কিন্তু তার সময় একটু কি লাগবে, বেশি লাগবে। আমার যুক্তি হলো, প্রতিটি ছেলে কোরআন শরীফের মধ্যে 100 নম্বর পেতে হবে। তার কারণ কোরআন শরীফ হলো ফরজে আইন। কোরআন শরীফ শিখে কি ফরজে আইন, সবাই কোরআন শরীফ শুদ্ধ হইতে হবে। কেননা নামাজ ভঙ্গের কারণ 19টির প্রথমটাই কি, নামাজে অশুদ্ধ পড়া। যদি নামাজে অশুদ্ধ পড়ে তাহলে কি হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। এটা ফরজে আইন। সেই হিসাবে আমরা কি করতে হবে, সকল মুসলমানদেরকে কি, ছোট বড় সবাইকে কি করতে হবে, কোরআন শরীফ শিক্ষা দিতে হবে। কিন্তু কোরআন শরীফের মধ্যে অশুদ্ধ থাকতে পারবে না, বুঝলেন নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, খাস করে আমাদের উস্তাদ শাইখুল কোরআন হাফেজ কারি আব্দুল হক সাহেব মাদ্দাজিলুল আলী হুফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হযরত এই কায়দার উসিলায় আমাকে অনেক স্নেহ করেন এবং সারা দেশে হুজুর আমার কায়দার কথা বলেন। আলহামদুলিল্লাহ, হুজুরের উসিলায় সারা দেশেই একটা প্রচার হয়ে গেছে। সারা দেশে কায়দা যায়, সারা দেশে নয়, এখন আলহামদুলিল্লাহ সারা বিশ্বে কায়দা যায়। সারা বিশ্বের মুসলমানরা, বাঙালিরা এই কায়দা যাদের হাতে পড়ছে নিয়ে যায়, ওখানে পড়াচ্ছে। আমার সাথে অনেকের সাথেই যোগাযোগ আছে আলহামদুলিল্লাহ। এবং অনলাইনে বাংলাদেশ থেকে অনেকেই পড়ায়, সারা বিশ্বে ক্লাস করে। গত বছরে মালিবাগে এক মৌলানা, উনি বাংলাদেশও একটা পর্যন্ত পড়ছে, আবার মদিনা ইউনিভার্সিটির বারে। উনি আবার অনলাইনের একটা ব্যবস্থা করছে, অনেক দেশে ক্লাস করায়, আরও শিক্ষক আছে ওনার। উনি মনে করায় ওনার তেমন একটা, ওনার বেশ কয়েকজন শিক্ষকে ওনার আন্ডারেই সারা বিশ্বের অনেক দেশে ক্লাস করায়। তো উনি আমাকে, ওরা অনেক আগ থেকে কায়দা আনে আমার থেকে। এবার ঢাকা আসার পরে ফোন দিয়েছে কায়দার জন্য, তাই আমি বললাম আমি তো এখন ঢাকা। তো পরে উনি চাইছিল আমার ওখানে আসতে, আমি যে আপনি ব্যস্ত মানুষ, আমি আসতেছি, আমার আজকে সময় আছে। পরে আমি গেলাম, গেছি আর হুজুর আমি বিশ্বের অনেক দেশ থেকে অনেক কায়দা সংগ্রহ করছি, তবে আলহামদুলিল্লাহ আপনারটা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট কায়দা। আপনার এটার মতো তরতিব কোনো কায়দা আমি পাই নাই। এটা পড়ালে যদি ছাত্রদের উপকার হচ্ছে, তো ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট কায়দা আপনারটা। এইভাবে আলহামদুলিল্লাহ অনেক মৌলানা এই কথা বলছেন যে মার্কেটে গিয়ে অনেক কায়দা সংগ্রহ করছি, এগুলো সবগুলা থেকে বাছাই করে আপনারটা আমরা সিলেক্ট করছি আলহামদুলিল্লাহ। তো আসলে মুরব্বীদের দোয়ায়, খাস করে শাইখ আব্দুল হক সাহেব মাদ্দাজিলুল আলী, উনি অনেক আন্তরিকভাবে দোয়া করেন। হুজুরের মাদ্রাসায়ও আমার কায়দাটাই পড়ানো হয় এবং হুজুরের ওখানে মুআল্লিম প্রশিক্ষণের প্রতি মাসে আমি ক্লাস নেই। আলহামদুলিল্লাহ হুজুর সুযোগ দিয়েছেন। এখানেও হুজুরের সাথেই আমি আসছিলাম, হুজুরের উসিলায় পরিচিত। আপনাদের গোপালগঞ্জে আল কাসেম ইনস্টিটিউটে আলহামদুলিল্লাহ এখানে কয়েকবার আসা হয়েছে। তো আসলে গবেষণার প্রয়োজন। কিসের প্রয়োজন? গবেষণার প্রয়োজন। যত বেশি গবেষণা করবেন তত ফলাফল কি হবে? ভালো হবে। এখন তো অবস্থা কেমন হচ্ছে, আমাদের গ্রাম অঞ্চলের একটা প্রবাদ বাক্য আছে যে দাদাই বলছে বানতে দান, বানতে আছে কি ও দাদান।
আগে জমানায় ডেকে দিয়া কি করতো, চাউল বাইর করতো না, তো চাউলের করে ধান এগুলা একটু শুকনা ধান দিতে হইতো, না হলে কি হইতো না, চাউল হইতো না, চিরা হয়ে যেত, বুঝছেন? এখন এই যে আমরা পড়াইতেছি 3 বছর 4 বছর পড়াইতেছি, কিন্তু কি এখনো নাজারা পারে না। তার মানে ধান এগুলা কি শুকনা না ভিজা, এটার কোনো খোঁজ খবর নাই, হলে হচ্ছে না হলে নাই, সময় চলে যাচ্ছে। এই পরিস্থিতি দেখে আমি 2008-এ আমি মাদ্রাসা করি, সৌদি আরবে ছিলাম আগে, সৌদি আরব থেকে এসে 2008-এ এসে প্রাইভেট মাদ্রাসা করি। এখন ওখানে দেখি গ্লোবাল নুরানি শেষ করে এসে ভর্তি হয়েছে, কিন্তু নাজারা পড়তে পারে না। তখন আমার মাথা ঘুরে গেছে, আমি এই কি বলে, নাজারা পড়তে পারে না, 3-4 বছর নুরানিতে পড়ছে ভালো ভালো মাদ্রাসায়। তখন থেকে আমি এই কায়দা লেখা শুরু করি। এই কায়দা লিখে এরভাবে এক রুমে কায়দার বেস বসাইতাম, আর এক রুমে নাজারার বেস। 3 মাস কায়দা পড়াইছি আর 3 মাস নাজারা পড়াইছি। 7ম মাসে ওখানে আমি একাই পড়াইছি, তাও সারাদিনও পড়াই নাই, ওই দুপুরবেলায় 2-3 ঘন্টা। আসলে আমরা যদি একটু মনোযোগ সহকারে এই পদ্ধতিতে পড়াই, দেখবেন ইনশাল্লাহ। আমার কাছে অনেক ফোন আসছে যারা একটু মনোযোগ দিয়া পড়াইছে, 1 মাসে 1.5 মাসে 15 দিনে, অনেকে ফোন দিচ্ছে যে 15 দিনে কায়দা শেষ করে নাজারা দিয়ে দিচ্ছে, নাজারাও করতে পারে। তো এটা হলো মনোযোগ। আমার এক ফ্রেন্ড আছেন ঢাকা মাদারীনগর, মরহুম সাহেবের মেজর সাহেবজাদা হাফেজ আনায়েত সাহেব, উনি আমার ক্লাসমেট। উনি গত 2-3 দিন আগে ওনার ওখানে গেছিলাম, তো বলতেছে আসলে ওসমান ভাই, আপনার যে পদ্ধতি, এই পদ্ধতিতে ছাত্র এবং শিক্ষক উভয়ের কি লাগে, মনোযোগ লাগে। আর আমাদের পুরানো পদ্ধতিতে কি থাকে না, মনোযোগ ছাত্ররা থাকে না, শিক্ষকেরও থাকে না, এই জন্য কি হয়, সময় বেশি লাগে। আর আপনার এই পদ্ধতিতে পড়াইতে গেলে শিক্ষকও কি অমনোযোগী হইতে পারে না, ওই জন্যই কি অল্প সময় হয়ে যায়, অমনোযোগের কারণে। তো আসলে হলো মনোযোগ। এখন আমরা কি করি, বা ছাত্রকে একটা বুঝাই দিছি, এই দিক দিয়ে বসে থাকো, এই বিকালে জমি সবক নিয়ে আসো, 2 ঘন্টা পরে সবক নিয়ে আসো, হুজুর হেলান দিয়ে বসে রয়েছে, অমনোযোগী অবস্থা, হয়তো মোবাইল দেখতেছে, না হলে কারো দেখছে, ঘুমাইতেছে না। ছাত্র শিক্ষক উভয় মনোযোগী হতে হবে, তাহলে দেখবেন 12 মাসেরটা 1 মাসে হয়ে যাবে। তাহলে আমরা মনোযোগ সহকারে ক্লাস নেব। আমি যে এখানে এই প্রতিষ্ঠানে চাকরি করতেছি, আমাকে যে মাস শেষে বেতনগুলি দিবে, আমার থেকে কি এর 8 ঘন্টা বা 10 ঘন্টা 6 ঘন্টার যে ক্লাস রুটিন আছে, ওই ক্লাসের সময়টা কি আমার থেকে কিনে নিচ্ছে না? তাহলে আমি ওই সময় আমার নিজস্ব কাজ কিভাবে করব, জায়েজ হবে? এই মাসালাটার দিকে আমার খেয়াল নেই, আমি বসে বসে অন্য কাজে ব্যস্ত। এইভাবে যাতে না, আমার হক আদায় করতে হবে, না হলে আমাকে আখেরাতে এটার কি দিতে হবে, জবাবদেহি করতে হবে। তাহলে আমরা মূল আলোচনায় আসি। এই কোরআনী কায়দার মাধ্যমে আমরা কি করব, ইনশাআল্লাহ অল্প সময়ে, শুধু যারা ভর্তি হবে ছোট বাচ্চাদেরকে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সারা দেশে সকালবেলার মুক্তব, নুরানি মাদ্রাসা, এই আপনার ক্যাডেট মাদ্রাসাগুলি, মসজিদের বয়স্ক প্রশিক্ষণে, অনলাইনে, একেবারে সর্বস্তরে আমার এই কায়দা আলহামদুলিল্লাহ সিলেবাস হচ্ছে, এবং সবাই খুশি। অল্প সময় মাশাআল্লাহ কোরআন শরীফ পড়তে পারে বাচ্চারা। কায়দা শেষ, কোরআন শরীফের যে কোনো জায়গায় দিয়ে উল্টে দিবেন, সে কি করতে পারবে, নাজারা পড়তে পারে আলহামদুলিল্লাহ। এইটার জন্য আমাদের মনোযোগ লাগবে। আমরা শিক্ষকেরও মনোযোগ থাকলে ছাত্ররও কি থাকবে, মনোযোগ লাগবে। শিক্ষকের মনোযোগটা অগ্রাধিকার, আগে সেটা করতে হবে, ঠিক না? তাহলে ছাত্রও মনোযোগ হইতে পারবে না। আরেকটা জিনিস আমরা ফলো করবো, কি এটা অনেক জরুরি জিনিস, বর্তমান শিক্ষা ব্যবস্থায় মুখস্থ আর ঠোঁটস্থর দিকে বেশি কি দেয়, জোর দেয়। শুধু মুখস্থ আর ঠোঁটস্থ করাচ্ছে। আসলে কিন্তু এই যে কথাটা ছাত্র কি হয়নি, বুঝে আসেনি, ব্রেনে ঢুকে দেয়।
আমরা এমন ভাবে পড়াবো, এমন পদ্ধতিতে আমি আলোচনা করব যে দেখবেন ছাত্রদের মুখস্থ নয় ব্রেনস্থ হয়ে যাবে। মুখস্থ থেকে বেশি চেষ্টা করতে হবে কি তার ব্রেনে ঢুকিয়ে দেওয়ার জন্য, ব্রেনে সেটিং করিয়ে দেওয়ার জন্য। ব্রেনে যখন সেটিং হয়ে যাবে তখন তাহলে সেটা কার্যকর বেশি হবে। সে এটাকে আরেক জায়গায় কি করতে পারবে, ট্রান্সফার করতে পারবে, সেটিং করতে পারবে। তার কারণ সে জবর করছে, কায়দাতে জবর সবক করছে। জবর এটাকে কায়দার ভিতরেই শেষ না, কোরআন শরীফের ভিতরেও আছে, নাই? আমি গত কিছুদিন আগে একটা পোস্টার দেখলাম, কোরআন শরীফের মধ্যে জবর আছে 58,000 না কত। এভাবে জেরের একটা সংখ্যা দিছে, এভাবে পেশের একটা সংখ্যা দিছে, এই তিন সংখ্যায় হচ্ছে কি জানেন? পরে আমি এটাকে ভাগ করছি, পূরণ করছি, দেখি জবর জের পেশ দ্বারা 9.5 পারা কোরআন শরীফ হয়ে যায়। 9.5 পারা কি হয়ে গেছে? যদি নাকি জবর জের পেশ হরফগুলি যদি পাস করা হয়, আমি ভাগ করে দেখছি, দেখি যে 9.5 পারা কোরআন শরীফ হয়ে যায়। কিন্তু এখন হয় কি, আমরা এমন ভাবে পড়াই এখানেই থেকে যায়, সেটা কি সামনে আর আগায় না, কোরআন শরীফে আর যায় না। না, সে এখানে পড়ার পরে সেটা সাথে সাথে সেটা কি কোরআন শরীফে চলে যেতে হবে। আমি কোরআন শরীফ থেকে তার থেকে কি নিতে হবে, পরীক্ষা নিতে হবে। সে কোরআন শরীফে জবর ওয়ালা হরফ দেখলে সাথে সাথে যা বলতে পারে কিনা, লা বলতে পারে কিনা, মা বলতে পারে কিনা, দেখার সাথে সাথে বানান নয়। আপনি দেখবেন আমার আলোচনায় বানানো উঠে যাবে। আমাদের তেলাওয়াতের মধ্যে কি দরকার হয়? উচ্চারণ দরকার না বানান দরকার হয়? উচ্চারণ না? এই উচ্চারণটাই যাতে তার ব্রেনে বসে যায়, সে দেখার সাথে সাথে বা জবর যাতে বলতে না হয়, দেখার সাথে সাথে বা, দেখার সাথে সাথে মা, দেখার সাথে সাথে যা এভাবে বলতে পারে। আমি সৌদি আরবে আবার কিছু টিউশনি করাইতাম বাসায় বাসায় গিয়া, পাকিস্তানি, ইন্ডিয়ানি, সৌদিয়ান, বাঙালি। তো দেখি যে এরা আরবি, পাকিস্তানি, এরাও পড়ে, কেউ কেউ ওখানকার, কিন্তু বানান পারে না। বানান করতে বলছে আর একটা বানান পারে না, কিন্তু নাজরা পড়তে পারে। বলছো ইয়ে কে আয়, ये तो हमारे इधर नहीं पढ़ा। এরা দেখার সাথে সাথে কি করে উচ্চারণ করে, বানানা। কিন্তু আমাদের দেশে এই বানান করতে করতে বানানে থেকে যায়, নাজরা করতে করতে অবস্থা সিরিয়াস। হুজুরকে হুজুর সময় লাগে, কিন্তু এরপরে কি করতে পারে, নাজরা করতে কষ্ট হয়ে যায়। আমরা চেষ্টা করব বানানো পড়াবো হালকা, কিন্তু কি কিসের উপর জোর দেব? উচ্চারণের উপরে, যাতে সে দেখার সাথে সাথে উচ্চারণ করতে পারে। ছোট একটা ফ্যান যদি এখানে লাগাইতে খুব গরম লাগছে। তাহলে একটু সময় যখন দিয়েছেন, আজকে কোরবানি করছেন, মাদ্রাসা বন্ধের সময় বন্ধ না কাটিয়ে মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আছেন, ট্রেনিং এ বসছেন, সবাই একটু মনোযোগ সহকারে আলোচনাগুলি শুনেন, যাতে মনে থাকে ইনশাআল্লাহ, যাতে প্রয়োগ করতে পারেন ছাত্রদেরকে। আরবি হরফ কয়টি? মাখরাজ 17। মাখরাজ 17টি, আরবি হরফ 29টি। কেমন? এই 29টি হরফের জন্য 17টি মাখরাজ। মাখরাজগুলি কেন? মাখরাজগুলি কেন মুখস্থ করার? হরফগুলি শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য, ঠিক না? মাখরাজ কেন? হরফগুলি শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য। হরফ শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য কি শুধু মাখরাজই যথেষ্ট না আরো কিছু লাগে? কি লাগে? সিফাত লাগে না? কিন্তু দুঃখের বিষয়, মাখরাজ সবাই মুখস্থ পারে, কিন্তু সিফাত কি অধিকাংশ জন পারে না। এবার বলেন, এক হরফে মাখরাজ কয়টি পাওয়া যায়? এক হরফের মাখরাজ কয়টি? একটি না, বরং 3 হরফের মাখরাজও কি এক। আর এক হরফের জন্য সিফাত কয়টি?
5টি থেকে 7টি, 5টি থেকে, ঠিক না? তাহলে মাখরাজ বেশি পাওয়া যায় না সিফাত বেশি পাওয়া যায়? তবে আশ্চর্যের বিষয় হলো কি, যেটা বেশি পাওয়া যায় ওটা নিয়ে আমাদের কোনো কি নাই। অথচ সিফাত যদি নাকি কি না হয়, সিফাত থেকে যদি উচ্চারণ না হয়, সিফাত সহকারে উচ্চারণ না হলে এক হরফ কি হয়ে যাবে, আরেক হরফ হয়ে যাবে, হয়ে যাবে না? তখন কোরআন শরীফের কি হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমরা প্রশিক্ষণ করে এই সিফাতের এবং মাখরাজের যেখানে ট্রেনিং হয়, খাস করে হুফাজের উসিলায়, শেখ আব্দুল আহমদ তাজিলুল আলের উসিলায় সারা দেশে এই ট্রেনিং চালু হয়েছে শিক্ষকদের জন্য। সিফাত মাখরাজ এগুলি সব কি হয়, উচ্চারণ করানোর জন্য করাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন যারা ওই সমস্ত ট্রেনিং দিচ্ছে তাদের আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন আসছে তেলাওয়াতের মাধ্যমে। তাহলে হতে হবে কি, আমাদের হরফগুলি সিফাত এবং মাখরাজ সহ উচ্চারণ হতে হবে, ঠিক না? তাহলেই কি হবে, আমার তেলাওয়াত শুদ্ধ হবে। তাহলে এটাই ঠিক যে সিফাত এবং মাখরাজ সহকারে হরফগুলি উচ্চারণ হতে হবে। তবে আমাদের বাসায় আমাদের ছেলে মেয়েদেরকে যখন 1.5-2 বছর থাকে তখনও ভাত খাওয়াই না? বড় মাছের পিস একটা, তারপরে গোস্ত এক চামচ দিয়া তাকে ভাত এক প্লেট দিয়ে এক পাশে বসাই দিই, কেমন নাকি? 2 বছরের বাচ্চাটারে এরকম মাছ এক পিস দিয়ে গোস্ত এক বাটি দিয়ে এক সাইডে বসাই দিব খাওয়ার জন্য। কি করতে হয়, এই মাছের কাটা বাইসা বাতে গুলা নরম করিয়া অল্প কয়টা তার মুখে দিতে হয়, ঠিক না? এতে করে কি তার পেট ভরে না? ভরে না? ভরে না? বড়দেরকে যেভাবে আলাদা করে খানা দেওয়ার পরে সেও নিজে কাটা বাইসা খায়, খাওয়ার পরে তার পেট ভরে, তদ্রুপভাবে ছোটদেরকেও মায় কি করে, এইভাবে অল্প অল্প করে কাটা বাইসা নিজে মাইখা নিজে নরম করে অল্প অল্প করে খাওয়াইলে কি হয়, পেট ভরে। দুজনের কাজ কি হয়, পেট ভরাটা ঠিক হয়, ঠিক না? এখন পার্থক্য হলো কি, একজনকে খাওয়াই দিতে হয়, আরেকজনের নিজে নিজে খায়। তো দুইজনের সিস্টেম 2 রকম হলো কেন? বয়সের কারণে। দুইজনের খাওয়ার সিস্টেম পরিবর্তন হয়েছে কেন? বয়সের কারণে। কিন্তু আমরা এখন পড়ানোর সময় বয়সটাকে তারতম্য করি না। পড়ানোর সময় কি করি, বয়স যাদের বেশি তাদেরকেও মাখরাজের ছন্দগুলি পড়াই, সিফাতগুলি পড়াই, ছোটদেরকেও এগুলো কি করি, পড়াইতে থাকি। আচ্ছা, এখন আমার সাথে বলেন আপনারা, আশা করি আমার সাথে একমত হবেন, এই ছোট বাচ্চাদেরকে যে আমরা 17টি মাখরাজের ছন্দ পড়াই, সিফাত তো পড়াই না, আল্লাহ বাঁচাইছে, ছন্দগুলি যে পড়াই বেশ কয়েক মাস লেগে যায় না? লাগে। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কি হয়, হয়েছে? জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কি, 2 নক্তাওয়ালা কফ। এখন এই যে আপনি বলছেন জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, এই 6 বছরের 7 বছরের 5 বছরের বাচ্চা জিহ্বার গোড়াকে চিনে? তার বরাবর উপরে তালু চিনে সে? হলকের শুরু হইতে হামজা হা, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। হলক চিনে সে? মধ্যখান চিনে? কিছুই চিনে না। তাহলে এবার একটা বাস্তব ঘটনা আমি বলতেছি বলে অনেকে এটা নিয়ে আবার প্রশ্ন করতে পারে, চিনে নাকি? আবার
হুফাজুল কোরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষক একজন হাফেজ মঞ্জুর সাহেব আছেন। উনি এই 40 দিনের ট্রেনিং এর প্রথম 4 দিনেই শুধু হরফ মাস্ক করায়। প্রথম দিন ক্লাসে আইসেই এই যে মনে করেন শত শত মুআল্লিম থাকে, সারা দেশ থেকে শত শত মুআল্লিম আসেন, ওদেরকে নিয়ে বসে প্রথমে জিজ্ঞাসা করেন, আমিও কয়েকটা ট্রেনিং এ ছিলাম, জিজ্ঞাসা করে চাই এই আঙ্গুল দিয়ে সবাই হলকের শুরু কোথায় হাত দিয়ে দেখান, আঙ্গুল দিয়ে কি দেখান, হলকের শুরু কোন জায়গায় থেকে। কি মনে করেন সবার আঙ্গুল এক জায়গায় যাবে না 2 জায়গায় যাওয়ার সম্ভাবনা? 2 জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। কেন? 6 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করছে, আগে জিজ্ঞেসে মুআল্লিমদেরকে জিজ্ঞেসে না, তো মুআল্লিমরা এখানে 2 ভাগ হবে কেন? উনি হাফেজ হয়েছে, আলেম হয়েছে এবং বছর পর বছর শিক্ষকতা করছে, এরপরেও হলকের শুরু কোন জায়গায় সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কিভাবে হতে পারে? আশ্চর্যের বিষয় না এটা? ঠিকই আপনারা যেরকম বলতেছেন দ্বন্দ্ব হয়, দেখি যে কেউ ধরে এখানে কেউ ধরে এখানে, 2 ভাগ হয়ে গেছে। যে বেঁচে আমি ছিলাম সব বেঁচে কি 2 ভাগ শিক্ষকরা। তাহলে এবার বলেন যে ছোট বাচ্চাদেরকে যে আমরা এই যে হলক, এই যে জিহ্বার কোড়া, এই যে জিহ্বার আগা, জিহ্বার কিনারে উপরে তালু, জিহ্বার মধ্যখান, এত কথা যে বলি, এগুলো কি আদৌ ছাত্ররা বুঝে? জায়গাগুলো চিনে? শুধু কি করে তোতা পাখির মতো কি করে মুখস্থ করে, তোতা পাখির মতো কি করে ঠোঁটস্থ করে, মুখস্থ করে, ব্রেনস্থ হয় না। কি হয় না? ব্রেনস্থ হয় না, ব্রেনে সেটিং হয় না, বুঝে আসে না। আপনি বুঝে না কিন্তু আপনি মুখস্থ করালেন, লাভ কি? এটা মুখস্থ এটা কিছুদিন পরে ভুলে যাবে না? আর মুখস্থ করতে পারলেও কি এটা কোনো কাজে আসবে না? তখন আবার প্রশ্ন করতে পারেন, বুঝে না আসলেও তো তারা অনেকে উচ্চারণ করতে পারে। হ্যাঁ, উচ্চারণ করতে পারে, ঠিক আছে। কেন পারে জানেন? কেরাত শুদ্ধ হওয়ার জন্য কেউ যদি তাজবিদের সব কিতাব মুখস্থ করে কিন্তু কোন কারি সাহেবের কাছে কি করে নাই, মাস্ক করে নাই, এমনি কিন্তু কি তাজবিদের বেশ কয়েকটা কি কিতাব পুরো ইবারত কি মুখস্থ, তাহলে তার কেরাত শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে? তাহলে এটার অর্থ কি দাঁড়ালো? কেরাত শুদ্ধ হওয়ার জন্য মূল থিওরি হলো একজন মাশাক্কারীর মুখে মুখে কি করতে হবে? মাস্ক করতে হবে। যত ভালো কারি সাহেবের কাছে আপনি মাস্ক করবেন তত আপনার কেরাত তত বেশি কি হবে? সহি হবে, শুদ্ধ হবে। আর আপনি অনেক জহিল, কিতাব অনেকগুলো মুখস্থ করে ফেলছেন, কিন্তু এটা আদৌ 1% সম্ভাবনা নাই আপনার কেরাত শুদ্ধ হওয়ার। এই হুফাজুল কোরআন ফাউন্ডেশনে প্রতি বছর হাজার হাজার হাফেজরা, আলেমরা ট্রেনিং দিচ্ছে। তারা কি কোরআন শরীফ পড়তে পারে না? পারে, কিন্তু সেখানে 40 দিনে কি করে? কিতাব মুখস্থ করে, কি করে? মাস্ক করে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত একটানা শুধু বড় বড় কারি সাহেবরা কি করান? মাস্ক করান। ওই মাস্কের মাধ্যমে তার পড়াকে যদি 50% 60% আছে, আর বাকি পার্সেন্ট গুলি ওই 40 দিনের মাস্কে যে যত বেশি মনোযোগ সহকারে করবে তার তত বেশি কি হবে? সেটিং হবে, তার পড়া তত বেশি সুন্দর হবে। ওখানে গিয়েও কি অনেকে অমনোযোগী থাকে, পিছনে বসে বসে মোবাইল টিপে, বুঝলেন না? ট্রেনিং চলতেছে, সে ঢাকা টাউনে গিয়ে মার্কেটে গিয়ে ঘুরবে, মাদ্রাসা হলে টাকা দিচ্ছে, তার তো আর গায়ে লাগে নাই। পরে দেখা যায় কি আগের জায়গায় রয়ে গেছে, বুঝলেন না? মনোযোগ। একদিন আমি এক দুনিয়াবি এক ট্রেনিং এ বসছিলাম, এক ব্যবসার ট্রেনিং এ। তো ট্রেনার জিজ্ঞেস করতেছে সফল হওয়ার জন্য কি করলে সফল হতে পারবে মানুষ। এক একজনকে জিজ্ঞেস করতেছে, এক একজন এক একটা পয়েন্ট বলতেছে, সবারগুলো ঠিক আছে, সবারগুলো কি আছে? ঠিক আছে, কিন্তু লাস্টে ট্রেনার বলতেছে আমি একটা কথা বলি, দেখেন না আমারটা আপনাদের পছন্দ হয় কিনা, আপনারা তো অনেকে অনেক কিছু বলছেন। সফল হওয়ার জন্য মনোযোগ শর্ত, এবং একজন সফল ব্যক্তি আপনি যে বিষয়ে সফল হতে চাচ্ছেন ওই বিষয়ের উপরে সফল হয়েছে এরকম ব্যক্তির সাথে আপনাকে প্রেম করতে হবে। কি বলছে? প্রেম শব্দটা বলছে।
প্রেম এবারে কত কঠিন ব্যাপার, কত বড় মনোযোগ, 100% নয়, 100 এর ভিতরে কি 1000%, 24 ঘন্টা সেখানে মন লেগেই থাকে। বুঝলেন নাই? বলছে একজন সফল ব্যক্তির কি করতে হবে, সাথে প্রেম করতে হবে। তাহলে কিভাবে সফল হয়েছে সে, সেই গুণ তথ্যগুলি আপনার সাথে সে শেয়ার করবে, তখন আপনিও কি হতে পারবেন, সফল হতে পারবেন। আপনি সাধারণভাবে সময় দিলে হবে না, মনোযোগ সহকারে। মনোযোগ হচ্ছে বড়, মনোযোগ হচ্ছে বড়। একজন বড় এমবিবিএস ডাক্তার অপারেশন করতে গেছে, কত ঘটনা ঘটতেছে, পেটের ভিতরে কি ছুরি রেখা ছিলে দিছে। বুঝলেন? এটা কি মনোযোগের প্রমাণ না অমনোযোগের প্রমাণ? অমনোযোগের কারণ হচ্ছে না। তো মনোযোগ হচ্ছে বড় জিনিস। যোগ্যতা আপনি যতই হোক, কিন্তু মনোযোগ না থাকলে আপনি সফল হতে পারবেন না। এবং 100% যদি আপনি সফল হতে চান, তাহলে একজন সফল ব্যক্তির সাথে আপনাকে প্রেম করতে হবে, তার সাথে সব সময় যোগাযোগ রাখতে হবে। তাহলে কি হবে, আপনি সফল হতে পারবেন। বুঝলেন? বর্তমানে যোগাযোগ রাখা সম্ভব, সহজ হয়ে গেছে কি কারণে? মোবাইলের কারণে। ওনার অবসর সময় ফোন দিলেন, বলে হুজুর আমি এই ব্যাপারে একটু সন্দিহান, এখন এটা এই কাজটা কিভাবে করলে কি হয়, আমার অমুক ছেলেটা এই তবিয়ত, তাকে কিভাবে পড়ালে সে সফল হইতে পারবে, সে মনোযোগ হইতে পারবে, তার পড়া ইয়াদ হইতে পারবে, সে আরো বেশি সবক শোনাইতে পারবে। বুঝলেন নাই? এইভাবে এক এক সময় এক একটা জিনিস আপনি প্রশ্ন করলেন। অথবা আরেকটি টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। একজন সফল ব্যক্তির সাথে থেকে কিন্তু সময় বের করা খুব মুশকিল, ওনারা খুব ব্যস্ত থাকে, ঠিক না? সময় বের করা কিন্তু খুব মুশকিল। এখন মনে করেন এখানেও হাফেজ আব্দুল্লাহ সাহেব মাদ্রাজিল্লাহ আসেন এখানেও প্রায় সময়, উনি ঢাকা যাচ্ছেন। এখন ওনার থেকে আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা সময় কি আপনি সবক শোনানোর মতো সময় বের করা কি মুশকিল, কিন্তু গাড়িতে কি ফ্রি। ওনার সাথে সম্পর্ক করে ওনার গাড়িতে বলো হুজুর আমিও ঢাকা যাব, হুজুরের পাশে বসে গেলেন। বুঝলেন না? আলহামদুলিল্লাহ আমি অনেক সময় হুজুরের সাথে একসাথে গাড়িতে থাকি। তো আপনি তাহলে ঢাকা যেতে এখান থেকে 2-3 ঘন্টার সময় কি হুজুরের সাথে পাবেন। এভাবে এক হুজুরকে দিয়ে মেসাল দিলাম আর কি। এইভাবে আরো যারা বিজ্ঞ আছে তাদের সাথে কি সময় বের করার একটা পলিসি আমি শিখিয়ে দিলাম। বুঝলেন না? আপনার যেটা প্রশ্ন সেটাই করতে পারবেন। ওই সময় মন কি থাকে, ফ্রেশ থাকে, ভেজাল থাকে না, ব্যস্ততা থাকে না। এভাবে আমরা কি করব, সফল হওয়ার এই কৌশলগুলো আমরা অবলম্বন করব। আপনাদের গোপালগঞ্জে এখানে কোনো মাদ্রাসার ছাত্র ভালো রেজাল্ট করে, যে হাফেজ সাহেব ওই মাদ্রাসার প্রধান হাফেজ সাহেব যিনি আর উসিলায় এই সফলতা আসছে, ওনার সাথে সম্পর্ক করেন, ওনার সাথে কাছে মাঝে মাঝে যান, ফোন করেন যে কি কৌশলে সবক আদায় করা যায়, কি কৌশলে নাজরা পড়ালে তাড়াতাড়ি হবে, কি কৌশলে মাস্কে করালে ভালো হবে, এই সমস্ত টিপসগুলো শিখবেন। বুঝলেন না? তাহলে আপনি সফল হতে পারবেন। তাহলে এই যে আমরা 17টি মাখরাজ মুখস্থ করেছি, কিন্তু জায়গাগুলো বাচ্চারা চিনে না, জায়গাগুলো চিনে না। কিন্তু অনেকেরই কি হয়, উচ্চারণ ঠিক হয়, আইন ঠিক মতো উচ্চারণ করছে, হা ঠিক মতো উচ্চারণ করছে, তা ঠিক মতো উচ্চারণ করছে। এটা কেন হয়েছে? ওই মাস্কের কারণে। হুজুরে কি করছে, ছন্দ এটা বারবার মাসকে পড়ানোর পরে মুখস্থ হয়েছে, আর একবার 2 নম্বরে মাখরাজ আলাকের মধ্যখান হইতে আইন হা, আইন হা, এইভাবে 100বার মাস্কে করেছে না? ওই মাস্কের মাধ্যমে মূলত কি হয়েছে, উচ্চারণটা হচ্ছে। মাস্কে যদি না করাইতে, শুধু মাখরাজ মুখস্থ করাইতে, তাহলে উচ্চারণ হতো না। এই জন্য আমি বলি যে আপনারা ছোট বাচ্চাদেরকে মাখরাজ পড়াবেন না, মাখরাজের ছন্দ কি পড়াবেন না। তার কারণ সে এখনো কি লেখাপড়ার জন্য 2 বছরের বাচ্চা, তাকে কি ভাত মাইখা ভালোভাবে তাও গল্প করে খাওয়াইতে হবে। তাকে মাছের পিস একটা দিয়ে দিলে সে কাটা বাইসা খাইতে পারবে না, এখন তার ওই বয়স হয়নি।
এই বয়সে তাকে শুধু মাস্কের মাধ্যমে কি করাবেন? হ্যাঁ, মাস্কের মাধ্যমে উচ্চারণ করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা প্রমাণ দিয়ে দিই, না হলে হয়তো আপনারা একটু সন্দেহ করতে পারেন। ভালোভাবে 100% বিশ্বাস করার জন্য, আমার এক নাতি ওই সময় এখনো মাদ্রাসায়ও যায় না, মায়ের কাছে কায়দা কয়েক পৃষ্ঠা পড়ছে। আলহামদুলিল্লাহ আমার মেয়েরাও হাফেজা, জামাইও হাফেজ, আলেম। তো ওদের বাসায় বেড়াইতে গেছি, তো দৌড়ি দিয়ে আমার কাছে আইসে নাতি প্রথম কথা, নাতি কি পারেন চাই শুনান। এবার কি করলো, একেবারে বুকে হাত বাইন্ধা তেলাওয়াত শুরু করে দিচ্ছে। তেলাওয়াতটা শুনেছি আপনাদেরকে, সেটা অথচ মাখরাজও পড়ে নাই, সিফাতও পড়ে নাই, এখনো মাদ্রাসায়ও যায় না। তার মার মুখে মুখে, বাবার মুখে মুখে কি করছে, এই তেলাওয়াতটা করছে, শিখছে। আপনারা শুনে দেখেন এই তেলাওয়াতটা কতটুকু মান। হ্যাঁ, না এখানে একটু ভেঙে ভেঙে আসতেছে আওয়াজ, কি মোবাইলে ডিস্টার্ব করছে। আগে তো ভালো ছিল আওয়াজটা। আচ্ছা যাই হোক, এখানে কোনো ডিস্টার্ব হচ্ছে। আলহামদুলিল্লাহ একদম শুদ্ধ তেলাওয়াত, অথচ সে এখনো কি কায়দার মাত্র কয়েক পৃষ্ঠা পড়ছে, মাদ্রাসায়ও যায় না। এটা হচ্ছে কেন? মাস্কের মাধ্যমে। আপনিও আপনার ছেলে মেয়েদেরকে এভাবে 3-4 বছর বয়স থেকে মাস্কা করান শুরু করেন, দেখবেন যেভাবে মাস্কা করাবেন ঠিক সেভাবে আপনাকে রিপ্লাই দিবে। বুঝেন নাই? আপনি বাংলা ভাষা শিখাচ্ছেন, সেগুলা কি আপনি যেভাবে বলতেছেন, ভাত বলতেছেন, ভাত সে উচ্চারণ করতেছে না, কথা সবগুলো উচ্চারণ ঠিক মতো করতেছে না, ঠিক আরবিও আপনি শিখান, যেভাবে আপনি শিখাবেন ঠিক সেভাবে আপনাকে রিপ্লাই দিবে, শুনে দিবে। তার কারণ তারা কি নকলে এক্সপার্ট। ছোট বাচ্চারা কি নকলে এক্সপার্ট। আপনি যদি একটা ছোট বাচ্চাকে করে একটু গাল ভেঙে দেন, তখন সেও আপনাকে কি করে সাথে সাথে গাল ভেঙে দিবে, দিবে না? এই হলো নিয়ম, এই হলো কি নিয়ম। এই জন্য ছোট বাচ্চাদেরকে যেভাবে ভাত খাওয়ানোর সিস্টেম, তদ্রুপভাবে মাখরাজ এবং সিফাতের এই ছন্দগুলো না পড়িয়ে তাকে ডাইরেক্ট কি করতে হবে, মাস্কে করাইতে হবে। এই মাস্কের মাধ্যমে কি হয়ে যাবে, তার হরফগুলি উচ্চারণ হয়ে যাবে। তাহলে হয়ে গেল, মাখরাজ পড়াইতে হবে না, সিফাত পড়াইতে হবে না? হ্যাঁ হবে। বয়স যখন বাড়ছে তখন কি মাছের পিস একটা আর গোস্ত এক চামিচ দিয়ে কি একসাথে এক সাইডে বসাই দিয়ে কাটা ভাষায় কি করতেছে, খাইতেছে। যখন হেফজখানায় যাবে, যখন ক্লাস লাইনে যাবে, তখন তাকে কি দেন, সিফাত পড়ান, মাখরাজ পড়ান। তখন বয়স বাড়ার সাথে সাথে তার বুঝ শক্তি বেড়ে গেছে, এখন সেই জায়গাগুলো কি চিনতেছে। বুঝেন নাই? এই চিনতেছে, এই হলো সিস্টেম। অর্থাৎ বয়সের সাথে সাথে 1 বছরের 5 বছর 6 বছরের একটা বাচ্চাকে আপনি সর্বোচ্চ 5 কেজির একটা বস্তা দিতে পারবেন, কিন্তু 50 কেজির বস্তা দিলে আলগাইতে পারবে না। এই 50 কেজির বস্তা যেভাবে ছোট বাচ্চা আলগাতে পারবে না, এই ছোট বাচ্চা এইভাবে সিফাত এবং মাখরাজের ছন্দগুলি মুখস্থ করেও কিছু বুঝতে পারবে না। অর্থাৎ সময়ের, তার বয়সের সাথে সাথে তার বুঝ শক্তি বাড়বে। যখন তার বুঝ শক্তি আস্তে আস্তে বাড়তেছে, তখন তাকে কি দিবেন, সবক পারে। ঠিক আছে, সবক বাড়াবেন। ক্লাস 1 এ একটা বাংলা বই আছে না, 1 থেকে নিয়ে ক্লাস আইএ বিএ পর্যন্ত কি আছে বাংলা বই, বাংলা সাহিত্য নামে একটা বই কি আছে, আছে। আপনি এই চা নাকি না,
বিএ ক্লাসের বাংলা বইটা তো কমাস কম এত বড় হবে। এই বাংলা বইয়ের কে ভাগ করে 12 ভাগের 1 ভাগ 1 এ দিছে, আর 1 ভাগ 2 তে দিছে না। ওই ফেলে নার্সারি তো বাংলা আছে, কিন্তু ফেলের বয়স অনুসারে তাদের বইটা কি করা হয়েছে, সবকগুলি সাজানো হয়েছে। 1 এর বয়স অনুসারে, 1 এর বাচ্চাদের বয়স অনুসারে বাংলা বইটার সবকগুলি কি সাজানো হয়েছে, যার যেভাবে সবকগুলি সাজালে তাদের ব্রেনে ঢুকবে ওইভাবে সাজানো। এভাবে এরপরে 2 তে আরেকটু হার্ড করা হয়েছে, 3 তে আরেকটু হার্ড, 4 এ আরেকটু হার্ড, এভাবে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। এই যে সিফাত, মাখরাজ, তাজবিদ, এগুলি কি কাওয়ায়েদ না, গ্রামার না? আরবি রিডিং করার, শুদ্ধ করে পড়ার জন্য, বাংলাতে শুদ্ধ করে বাংলা রিডিং করার জন্য কোনো কাওয়ায়েদ আছে? নাম কি? ব্যাকরণ না? ইংলিশের কাওয়ায়েদকে কি বলে? গ্রামার। বাংলার ব্যাকরণ আর ইংলিশের গ্রামার কোন ক্লাসে পড়ায়? 1 থেকে। হ্যাঁ, 1 থেকে ব্যাকরণ পড়ায়, গ্রামার পড়ায়? কোন ক্লাসে পড়ায়? এখন মনে হয় 4 থেকে পড়ানো শুরু করছে ক্যাডাডলায়, 5, 6 থেকে কি দেয়। তো প্রথম ক্লাস থেকে বাংলা পড়াইছে না, বাংলা রিডিং পড়াইছে না? তো প্রথম ক্লাস থেকে দেয় না কেন কাওয়ায়েদ? তার বয়স হয়নি, কাওয়ায়েদ বুঝার মতো কি হয়নি, তার বয়স হয়নি। এই জন্য যখন তার বুঝার মতো বয়স হয়েছে তখন কি দিছে, তাকে তাজবিদ, কাওয়ায়েদ দিছে। কেমন? ওগুলোকে আর আরবি ইবারতের কাওয়ায়েদের নাম হচ্ছে কি তাজবিদ। ঠিক আছে? এখন বাংলা, অর্থাৎ এই বাংলা ইংরেজির ক্ষেত্রে যারা এই পাঠগুলো সাজাইছেন, ওনারা গবেষণা করে কি করছে, কাওয়ায়েদগুলা 4, 5 এর ক্লাসে দিয়েছেন। কিন্তু আমরা প্রথম ক্লাস থেকেই সব কাওয়ায়েদ দিয়ে দিই, তখন বাচ্চাদের উপরে কি হয়ে যায়, চাপ সৃষ্টি হয়ে যায়। ঠিক না? তারা বুঝে না, সময় নষ্ট করি আমরা। আমি এই সিফাত এবং মাখরাজ না পড়ানোটা যুক্তি সহকারে আপনাদের কাছে উপস্থাপন করলাম। তার কারণ এখন তো সমাজে সবাইকে প্রথম থেকেই সিফাত, মাখরাজ, গুন্না, মত এগুলো সব পড়াইতে থাকে। এগুলো শুধু মুখে কি হয়, মুখস্থ হয় আর ঠোঁটস্থ হয়, কিন্তু মিমের মধ্যে কোন কায়দা বললে কয় এদিকে এই ঠিক করে দাও, এই ঠিক করে দাও, ইজার এই ঠিক করে বলতে গেছি না, 2টা লাগাই দিছে হুজুর, একলাম বুঝে কইছে, একলাম বুঝে কইছে না। তার কারণ এই কাওয়ায়েদ গুলি তার কি হয়নি, ব্রেনে বসে নাই। যদি ব্রেনে বসতো তাহলে প্রথমে কি বলতো, ইখলাস বলতো। ঠিক না? এই জন্য আমরা, অথচ আশ্চর্য লাগে, এত কয়েক বছর নুরানি পড়ছে, কয়েক বছর হেফজ পড়ছে, এরপরে বেফাকের ফাইনাল পরীক্ষা এসা 50 মার্কের 200 নম্বরের পরীক্ষা, 50 মার্ক থাকে তাজবিদের উপরে, সেখানেও তাজবিদ জিজ্ঞেস করলে অনেক ছেলে কি ফেল মারে। কি দুঃখজনক ব্যাপার। ওই বুঝে ব্রেনে কি করে নাই, বসাইতে পারে নাই। আমরা প্রথম ক্লাস থেকে, আলিফ বা তার ক্লাস থেকে ছাত্রদেরকে ব্রেনে বসাই দেওয়ার জন্য চেষ্টা করব। প্রতিদিন যে সবকটা পড়াইছি সেটা যাতে তার কি হয়ে যায়, ব্রেনে বসে যায়, এই চেষ্টা করে যাব। ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন উত্তরের একটা থাকবে, তার কারণ ভিডিও হচ্ছে তো, প্রশ্ন উত্তর করতে করতে সময় লেগে যাবে। একটু নোট করে রাখেন, পরে এগুলো। তাহলে আমরা এভাবে পড়াবো যে প্রথম অবস্থা থেকে কি তাজবিদ পড়াবো না, মাখরাজ, সিফাত এগুলো পড়াবো না। এবারও পড়া শিখলে, যেরকম বাংলা রিডিং, ইংরেজি রিডিং পড়তে পারলে এরপরে 3-4 বছর পরে কি দেয়, কাওয়ায়েদ দেয়, গ্রামার দেয়, ব্যাকরণ দেয়। তদ্রূপ ভাবে আমাদের বাচ্চারাও যখন কোরআন শরীফ রিডিং করতে পারবে, এরপরে গিয়ে তাকে কি দিব, কাওয়ায়েদ শিখাবো। ঠিক আছে? তার আগে আমরা এবারও আগে কি করতে হবে, এবারও শিখাইতে হবে। সব ভাষায়, সব দেশে এই পদ্ধতি আগে এবারও শিখায়। কিন্তু আমরা বাংলাদেশে এবারও শেখানোর আগে কি শুরু করে দিই, কাওয়ায়েদ শেখানো শুরু করে দিই বয়স না হওয়ার আগেই।
এই জন্য কি ফলাফল 0। তাহলে আমরা কি করতে হবে, প্রথমে আলিফ বাতা থেকে তার মাখরাজ এবং সিফাত ছাড়া কি করব, মাস্কের মাধ্যমে হরফগুলি শিখাতে থাকবো এবং হরফগুলি তার ব্রেনে বসিয়ে দেব। তাহলে আরবি হরফ কয়টি বললাম, 29টি। তাহলে মাখরাজ এবং সিফাত এখন পড়াবো না, সেটা এতক্ষণে আমরা সাব্যস্ত করলাম, ঠিক আছে? এটা পড়ানোর এখন সময় না। কি করতে হবে, সবার সামনে কায়দা থাকবে, কি থাকবে, আর বর্তমান বেশ কয়েক পদ্ধতিতে বাংলাদেশে পড়াচ্ছে, কায়দা মায়দার সামনে কিছু নাই, বোর্ডে আলিফ লিখে দিছে, বোর্ডে লিখে লেখা পড়াচ্ছে। এখন বোর্ডের তো হুজুরি কি করে দিছে, মুছা পালাই দিছে। এবার বাড়িতে গেছে, মাঝি গেছে, তোর পড়া কোন জায়গায় আছে, পড়া কোন জায়গায় বলতে পারবে বুঝলেন নাই না। আমার কথা হলো ছাত্রের সামনে কায়দা থাকবে, কায়দার মধ্যে সে হাত দিয়ে দেখে দেখে, চোখ দিয়ে দেখে দেখে সে কায়দা থেকেই ডাইরেক্ট শিখবে। এটা যাতে কোথাও যায়, বাড়িতেও যায়, মাকেও দেখাইতে পারে আজকে সবক এখানে আমার। তাহলে সবাইকে বলবেন এই লম্বা একটা ধরো, এটার নাম কি জানো, আমার সাথে সাথে বলো, আলিফ। আলিফ, আপনি আলিফ পড়াচ্ছেন, আপনার মাখরাজ থেকে কিন্তু আপনি উচ্চারণ করতেছেন, আর সবাই মুখের দিকে তাকাবেন, দেখবেন সবাই কি বলতেছে, মাখরাজ থেকে উচ্চারণ করতে পারতেছে না, কি বলতেছে, আলিফ, দুঠোরের মাঝখান দিয়ে বাতাস বাইর করে দিচ্ছে, অথবা দোনো ঠোঁট মিলাই ফেলছে, আলিফ, কি বলতেছে, আলিফ, হয়তো আলিফ দোনো ঠোঁট মিলাই ফেলছে, অথবা দোনো ঠোঁট ফাঁকা করে দিচ্ছে। আসলে কি মাখরাজ এটা না, আলিফের মাখরাজ হলো উপরের দাঁত, উপরের সামনে দাঁত দুটা নিচের ঠোঁটের সাথে বাজবে, ঠিক আছে, এবং বাতাসও চালু থাকবে। সবাইকে বলবেন এই আমার দিক তাকাও, আমার ঠোঁটের দিকে তাকাও, এ দেখাই ঘরের দাঁতগুলি, ছাত্রদেরকে এভাবে হাত দিয়ে নিজের ঠোঁট দিয়ে দেখা দিবেন, এই দাঁতগুলি কি নিচের ঠোঁটের সাথে বাজাইবা, বেশি জোরে নয় যাতে বাতাস বন্ধ হয়ে যায় না, বাতাস চালু থাকবে। দেখো আমার মতো করে উচ্চারণ করো, আলিফ, 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 এভাবে টান দিতে পারবে না, কেমন, আলিফ, তাড়াতাড়ি, আলিফ, দেখছো উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে বাজছে এবং কি বাতাস চালু ছিল, বাতাস বেরোতে হবে। আপনি যখন এভাবে প্র্যাকটিক্যালি দেখাই দিবেন, তখন দেখবেন সব ছেলের কি হয়ে গেছে, উচ্চারণ মাখরাজ থেকে হয়ে গেছে। অর্থাৎ আমরা প্র্যাকটিক্যাল অবস্থা দেখিয়ে বাচ্চাদেরকে 29 হরফ কি শুদ্ধভাবে উচ্চারণ করানো শেখাবো, ঠিক আছে? আমি 70-80 বছরের বয়স্কদেরকেও এইভাবে প্র্যাকটিক্যালি পড়াই দেখছি, আলহামদুলিল্লাহ কি হয়ে যায়, উচ্চারণ শুদ্ধ হয়ে যায়। আচ্ছা, উচ্চারণটা শুদ্ধ হওয়া মূল উদ্দেশ্য না মাখরাজ জানা মূল উদ্দেশ্য? কারো তেলাওয়াত শুদ্ধ আছে, যেরকম আমার নাতির তেলাওয়াতটা শুনাইতে পারলাম না, এখানে ডিস্টার্ব করতেছে, আলহামদুলিল্লাহ ফুল শুদ্ধ। আপনি নিম্নে 85 থেকে 90 নম্বর দিবেন। এই সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেছে, আরো কিছু হয়েছে মুখস্থ করেছে। এইভাবে আপনি মাস্কের মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে কি করবে, মাস্কের মাধ্যমে ছাত্রদের হরফগুলি উচ্চারণ শেখাবেন। তার যখন বয়স হবে, যখন হেফজখানা যাবে, যখন কিতাবখানা যাবে, তখন সে ওই কাওয়ায়েদ পড়বে, মাখরাজ পড়বে, সিফাত পড়বে, তখন তার বয়সের সাথে সাথে এটা বুঝে আসবে। যখন আপনি প্র্যাকটিক্যালি এভাবে উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগিয়ে আলিফ বলবেন, তখন দেখবেন সবার কি হয়ে গেছে, আলিফ শুদ্ধ হয়ে গেছে। বয়স্কদেরকে আমি দেখছি আলহামদুলিল্লাহ এভাবে প্র্যাকটিক্যালি দেখেন। আর যদি আপনি প্র্যাকটিক্যালি না দেখান, শুধু আলিফ আলিফ আপনি বললেন, সে বলবে আলিফ আলিফ আলিফ, এইভাবে হচ্ছে না, এইভাবে যাতে না। তাহলে কি বলেন, এভাবে প্র্যাকটিক্যালি আলিফের সিস্টেম আমি দেখাই দিলে কি সে উচ্চারণ করতে পারবে না? অবশ্যই শুদ্ধ হয়ে যাবে, ঠিক না? এরপরে বলবেন ডান দিকের প্রথম জন থেকে বলবেন, এই তুমি দাঁড়াও, তুমি 10 বার পড়াও, তারপরে জন 10 বার, 10 বার, এভাবে করে পুরা ক্লাসের সবাই এক একজনে কি 10 বার আলিফ পড়াবে। ছাত্ররা আলিফ পড়ানোর সময়, ছাত্ররা যখন পড়াবে তখন হুজুরের কি কাজ, হুজুর বলছে যে আগে 20 জন আছে, 20 জনে
পড়াইতে তো 10-15 মিনিট লাগবে, এই ফাঁকে দিয়ে আমি কিছুক্ষণ মোবাইলটা চেক করে নিই কোনো কিছু আসছে কিনা, ঠিক না? নাহলে কোথাও কল করা যায় কিনা কলটা করে নিই, এটা করবেন। হুজুরের তো কাম নাই, হুজুরেরও কি আছে? কাম আছে। কি কাম? হুজুর ওই ছাত্রদের মুখের দিকে তাকাবে, সব ছাত্রদের মুখের দিকে ঘুরে ঘুরে তাকাবে, তাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে বাজতেছে কিনা, ঠিক আছে? এটার দিকে ফলো করতে হবে। হুজুরের কোনো ব্যস্ততা নাই, মোবাইল সাইলেন্টে থাকবে, না হলে বন্ধ থাকবে। আমার জানার মতো সারা দেশে আলহামদুলিল্লাহ একটা তো পরিচিতি আছে, অনেকের কাছে এভাবে ফোন দিই, আলহামদুলিল্লাহ মোবাইল রিসিভ হয় না, বুঝছেন? বলে হুজুর আমার মোবাইল সাইলেন্টে থাকে। একদিন আমার শাশুড়ি একটা ইটালি থাকে, আরে ফোন দিই কয়েকদিনে মানে ফোন রিসিভ করে না, পরে রাত্রে সে ব্যাক করে। তাই বললাম কি মোবাইল ধরো না দেয়, অনেক সময় ভাইয়া আমরা ডিউটি যাওয়ার সময় মোবাইল নিতে পারি না, মোবাইল বাসায় রেখে যেতে হয়। বাসায় এসে তারপরে কি কার কার ফোন আসছে সেটা কি করি? ব্যাক করি। দুনিয়াদাররা দুনিয়াতে যে সফল হইছে তারাও এভাবে কি দিছে? ডিউটির কি দিছে? প্রাধান্য দিছে, নিজস্ব কাজ বাসায় রেখে গেছে। আর আমি আর আপনি কোরআনের খেদমত করি, সেই জায়গায় আমি কি করি? খেয়ানত করি। চিন্তা করে দেখেন, বাংলাদেশে এখন অনেক অফিসে কি করছে, যারা ডিউটি করে তারা ঢোকার সময় মোবাইল কোথায় জমা দিয়ে যেতে হয়? রিসেপশনে জমা দিয়ে যেতে হয়, আর নাহলে ভিতরে ঢুকতে দেয় না। আপনাকে মোবাইল দিব আর এখানে গিয়ে মোবাইল চালাবেন, ফেসবুক চালাবেন, ডিউটি করবেন না, বেতন নিয়ে যাবেন, হবে না। তাহলে আলিফ ঠিক হয়ে গেছে, সবাই 10 বার করে পড়াবেন। যদি ছাত্র কম হয় এক একজনকে 20-30 বার 50 বার পড়াইতে বলবেন, তাহলে কি হবে? এই ছাত্রদের শিক্ষকতার যোগ্যতা আসা যাবে পাশাপাশি, এবং সবার সবকও আপনি শুনে ফেললেন। সবার কি হয়ে গেল? সবকও শোনা হয়ে গেল, ঠিক না? এরপরে মনে করেন 100-200 বার 300 বার আলিফটা পড়া হচ্ছে, একজনে পড়াচ্ছে, বাকিরা মুখস্থ ওই ফ্যানের দিকে তাকায়, ওই দিকে রঙের দিকে তাকায়, আলিফ আলিফ বললে না হবে না। সবার চোখ এবং আঙ্গুল, হাতের আঙ্গুল আলিফের উপর আছে কিনা এটার দিকে আপনি দেখতে হবে। আপনি অন্যদিকে তাকাতে পারবেন না, তার মুখের দিকে তাকাবেন এবং চোখের দিকে তাকাবেন, তার মনোযোগ কি পড়াতে আছে কিনা। সে মুখস্থ শুধু আলিফ আলিফ করলো এটাতে হবে না। মুখ যদি নাকি মনোযোগ যদি না থাকে, আঙ্গুল যদি নাকি আলিফের উপরে না থাকে, তাহলে তার ব্রেনে আলিফ এটা কিভাবে লিখছে এটা কি ঢুকবে না, ঠিক না? মুখস্থ করলে এটা কি সুরত কিরকম বুঝে আসবে? ব্রেনে থাকবে না। এই জন্য কি করতে হবে? এই আলিফ এখানে পড়তে হবে, ঠিক আছে? ধরে ধরে আলিফ হয়ে গেলে এবার কি করবেন? সবাইকে বলবেন তারপরে হরফটা ধরো, দেখো এটা নুকার মতো করে লিখছে, নিচে একটি নুক্তাও আছে। কেমন? আমাদের বাংলাতে কি বলে? ফোঁটা বলে, আরবিতে এটাকে নুক্তা বলে। এখানে কয়টা নুক্তা আছে দেখো, সবাই বলো। একটি। উপরে না নিচে? নিচে। এটার নাম কি? আমার সাথে সাথে বলো। বা নয়, আরবি 29 হরফের মধ্যে এই কি আছে দেখেন, এই এরপর পৃষ্ঠায় 3 নম্বর পৃষ্ঠায় দেখেন 19 হরফ সবসময় বারিক হয়। আরবি 29 হরফের 19টি হরফ কি হয়? সবসময় বারিক হয়। বারিক মানে কি? পাতলা। এত গরম এগুলো খাবো কিভাবে? একটা সাদা গ্লাস, খালি গ্লাস নিয়ে আসি, ওই খালি গ্লাসের মধ্যে মিক্স করে খেতে হবে। তাহলে নিচে কয়টা নোক্তা? একটা নোক্তা। একটা নোক্তা। আবার এটার নাম কি? আমার সাথে সাথে বলো। বা। এখন আমাদের সমাজে পড়ে কি? বা। বা বললে কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে না। আরবি 29 হরফের 19টি হরফ কি হয়? সবসময় পাতলা হয়, অর্থাৎ উচ্চারণ পাতলা হয়। এই যে যেমন এরপরের পৃষ্ঠা দেখেন 19টি হরফ আলাদা করে দেওয়া হয়েছে। এরপরে 7টি হরফ সবসময় মোটা হয়। এরপরে 3টি হরফ কখনো মোটা হয়, কখনো কি হয়? পাতলা হয়, কখনো পোর হয়, কখনো বারিক হয়। এই জিনিসটাও অনেকে জানে না, যে জন্য আমি এখানে কায়দার মধ্যে এটা এড করে দিয়েছি। এই বা উচ্চারণ করার সময় আমাদের সমাজে বারিক হরফগুলো অধিকাংশ পোর পড়ে, এই জন্য আমি কি করছি? এই আলাপ করে দিছি। তো ওস্তাদরা যখন ট্রেনিং করে নিজেরটা নিজে শুদ্ধ করে নেবে,
তখন ছাত্রদেরকে কি করতে পারবে, ঠিক মতো পড়াইতে পারবে। এই জন্য কি করতে হবে, আগে আমাদের কি করতে হবে, আমাদের ট্রেনিং করে আমাদের শুদ্ধ করে নিতে হবে। আমার শুদ্ধ হলে আমার ছাত্রদের কি হবে, উচ্চারণ শুদ্ধ হবে। এই জন্য আগে ওস্তাদের ট্রেনিং লাগবে। ওস্তাদ যে মানের হবে, ছাত্র কি সেই মানের হবে, ঠিক না? ডাক্তার যে মানের, চিকিৎসাও সেই মানের, ঠিক না? এই জন্য আমি ডাক্তার আগে এমবিবিএস পাস করে নিতে হবে, আমি গ্রাম্য ডাক্তার হলে হবে না, ঠিক আছে? তাহলে বাটা উচ্চারণ করো বাবা, রে কেমন, আপনি মোটা পাতলা সেটা বাচ্চাদেরকে বলার দরকার নেই, আমি আপনারা শিক্ষক সেই জন্য শেয়ার করছি। কিন্তু বাচ্চাদেরকে মোটা আর পাতলা বললে ছেলেদের কি সবগুলি কিন্তু একরকম, এখানে মোটা আছে কিন্তু নাই, সবগুলোতে একরকম লেখা, একটা বিপদে পড়ে যাবে, ঠিক না? আপনি বাচ্চাদেরকে মোটা আর চিকন বলার দরকার নেই, আপনি উচ্চারণ করবেন যেভাবে, ঠিক সেভাবে বাচ্চারা কি করবে, উচ্চারণ করবে। আপনি যদি বা বা বলেন, ছাত্ররাও কি বলবে, বা বা বলবে। আর আপনি যদি বলেন ছাত্ররা বা বলবে, ঠিক আছে? আপনি বারে উচ্চারণ করলে তারাও বারে উচ্চারণ করবে। এই বাটা আপনি 10-15 বার 20 বার মাস্কা করাবেন, এরপরে ডান দিক থেকে এক একজনে 10 বার 10 বার করে পড়াবেন, ঠিক আছে? আপনি শুধু ফলো রাখতে হবে ছাত্রদের হাত এবং চোখ কোথায় আছে কিনা, পড়াতে আছে কিনা, বার উপরে আছে কিনা, এবং উচ্চারণটা ঠিক ঠিক হচ্ছে কিনা। বাটা পড়া হয়ে গেলে এরপরে বলবেন, দেখো তারপরেরটা দেখো দেখি, তারপরটার মধ্যে হাত রাখো, এটার মধ্যে দেখো এটা বার মতো করে লিখছে, কিন্তু এর মধ্যে নোকতা কয়টা, কোটা কয়টা, দুইটা। কোথায়, নিচে না উপরে? উপরে। এটার নাম কি, আমার সাথে সাথে বলো, তা তা হবে না, তা বললে এটা কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে। এটা উচ্চারণ হবে কি, পাতলা। এটার মধ্যে একটা হামস সিফাত আছে, কেমন? এখন হামসের কথা বলা যাবে না, কিন্তু আপনি হামস সহকারে উচ্চারণ করাবেন, যতটুকু সম্ভব বাচ্চারা আপনার আওয়াজ কি ইনশাআল্লাহ নকল করতে পারবে। এটার মধ্যে আবার প্র্যাকটিক্যাল কিছু দেখানোর দরকার নেই, অর্থাৎ যেই হরফটা অটোমেটিকলি মাখরাজ থেকে উচ্চারণ হয়, সেই হরফের মধ্যে কি করার দরকার নেই, প্র্যাকটিক্যালি হাত দিয়ে দেখানোর দরকার নেই। যেরকম বা, বার মধ্যে কি করা যাবে, বার মধ্যে কি করতে হবে, পাতলা উচ্চারণ করেন না, করেছেন না, কিন্তু এটা মাখরাজ কোথায়, বার মাখরাজ কোথায়, দুই ঠোঁটের বীজাংশ না, দুই ঠোঁটের বীজাংশ থেকে কি হবে, বা উচ্চারণ হবে। তো উচ্চারণ করতেই বাসটাই কি কোথায় চলে যায়, দুই ঠোঁটের বীজাংশে চলে যায়, ঠিক না? উচ্চারণ ওখান থেকেই হয়। এই জন্য ছাত্রদেরকে দুই ঠোঁটের বীজাংশ থেকে বা উচ্চারণ হবে, এই কথা বলার প্রয়োজন নেই। আপনি যদি বলেন দুই ঠোঁটের বীজাংশ থেকে বা উচ্চারণ হবে, এখান থেকে করো, তখন এবার ছাত্রটা বিপদে পড়ে যাবে, কি রে হুজুর আমি একটু বেসিং থেকে না ঠোঁটটা কি করি আনি, বিজায় আনি, ঠিক না? কেন, তার ঠোঁট তো কিনা বিজা না, বুঝেন নাই? এই যে বিজা শুকনা, এগুলো আমরা বলবো না, তার কারণ এটা বললে বাচ্চারা অন্য কিছু বুঝবে, বুঝেন নাই? এই জন্য এটা যখন অটোমেটিকলি ঠোঁটের বীজাংশ থেকে অটোমেটিকলি উচ্চারণ হয়, মাখরাজ থেকে অটোমেটিকলি উচ্চারণ হয়, সেখানে কোনো আপনার তাফসীর করার প্রয়োজন নেই। বাকি কিন্তু এই দুই ঠোঁটের বীজাংশ ছাড়া অন্য কোনো কোথাও থেকে কি উচ্চারণ করা সম্ভব না, ঠিক না? দুটো ঠোঁট ফাঁকা রেখে বা হবে না, হবে, ঠিক না? এই জন্য যে হরফটা অটোমেটিকলি যে মাখরাজ থেকে উচ্চারণ হয়, সেখানে আপনি কিছু বলার দরকার নাই, শুধু মাস্ক করাবেন। পাতলার কি পোড়ার বারিকটা আপনি শুধু একটু মাস্ক করাবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এরপর তা বলার সময় জিহ্বার আগে কোথায় চলে যায়, মাখরাজে চলে যায়, অন্য জায়গার দিকে যায় না। সুতরাং এখানেও কি বলা দরকার নেই, যেরকম আলিফের সময় আপনি বলে দিচ্ছেন, এখানে বলার দরকার নেই, শুধু বলবেন এটা কি দিন অক্ত, এটা বলা এইভাবে আপনি 15-20 বার মাস্ক করাবেন, এরপরে ডান দিক থেকে এক একজনের 10-20 বার করে পড়াবে, এতে কি হয়ে যাবে ইনশাআল্লাহ, তা উচ্চারণ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে হরফ দেখেন, বলবেন দেখো এখানেও এটাও তার মতো করে লিখছে,
ভালো করে দেখো, এরপরে কি উপরে কয়টা নুক্তা? তিনটা নুক্তা, ঠিক আছে? উপরে কয়টা নুক্তা? তিনটা নুক্তা। এই তিনটা নুক্তা দেওয়ার কারণে এটার নাম পরিবর্তন হয়ে গেছে। এটার নাম কি হবে আমার সাথে সাথে বলো? এই দেখো, সবাই জিহ্বা বাইর করো। এই জিহ্বা আমার মতো করে বাইর করো। এরপরে জিহ্বার আগাটা এই সামনের দাঁতের সাথে লাগাও, লাগাও। সবাইকে এইভাবে দেখবেন আপনি লাগাইছে কিনা, কেমন? এরপরে বলবেন আমার মতো করে জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগিয়ে এরপরে নরম করে আমার মতো উচ্চারণ করো। বলে আগে কিছুক্ষণ বাতাস, আগে কিছুক্ষণ কি বাতাস। বাহাদাহু শাখসুন সাকাত, এটা কি যে হামজা লাগাম না? প্রথমে কিছুক্ষণ বাতাস, সা বল, শব্দ করে সা বলতে পারবে না, বললে কি হবে না? এটা শুদ্ধ হবে না। অশুদ্ধ কোনটা ওটাও দেখাই দিবেন, ঠিক আছে? শুদ্ধ করে এইভাবে উচ্চারণ করতে হয়। 15-20 বার এভাবে আপনি কি করাবেন? মাস্কা করাবেন। মাস্কা করানোর পরে এবার আবার ওই এক একজনের 10 বার করে পড়াবেন, ঠিক আছে? এইভাবে করে ফা হয়ে যাবে। ফা হওয়ার পরে এরপরে হরফটা কি বলবেন? দেখো, এক গোল করে লিখছে, মাঝখানে একটা, নিচে একটা নুক্তা দিয়েছে। এটার নাম কি জানো? আমার সাথে সাথে জোরে বলবে, আমার সাথে সাথে বলো, জিম। জোরে, ওস্তাদে যত জোরে বলবে ছাত্র কি তত জোরে বলবে, ঠিক না?